এই তুই যে ছবি তুলতে আমাকে বুঝে এই আসতে নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকে আমি যাকে অতিথি হিসেবে পেয়েছি তাকে সবাই আপনারা চেনেন, তার চেহারার সঙ্গেও আপনারা অত্যন্ত পরিচিত। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, এই যে আরজিকর কাণ্ড নিয়ে এত ধুন্ধুমার হয়ে গেল, তার প্রথম হুইসেল ব্লোয়ার যিনি ছিলেন তিনি আজকে আমার অতিথি। তিনি যেভাবে একা কুম্ভর মতো একটা দুর্নীতির চক্রের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছিলেন, সেটা বাংলার বহু মানুষকে প্রাণিত করেছিল। তিনি হাইকোর্টে গিয়ে মামলা লড়েছেন, সিবিআই তাকে ডেকেছে, যখন তিনি গেছেন, যা জানেন সব বলেছেন, যা ডকুমেন্ট ছিল তা দাখিল করেছেন। কিন্তু এতৎসত্ত্বেও তার অভিযানের মধ্যে দিয়ে আমরা যে আলোর রেখা দেখেছিলাম, ভেবেছিলাম যে এবার বোধহয় অচলায়তনে কামান দাগা হলো, 5 মাস পরে আজকে পরিণতি ঠিক সেই জায়গায় নেই। সুতরাং কিঞ্চিত ভারাক্রান্ত মনেই আমাকে আজকে তার সঙ্গে কথা বলতে হচ্ছে। তার নাম আখতার আলী। আপনি এখন তো মুর্শিদাবাদেই আছেন। হ্যাঁ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। আপনার কত বছর হলো সেখানে? মুর্শিদাবাদে আমি সেপ্টেম্বর 2023 সালে গেছি, এখান থেকে ট্রান্সফার হয়। তার আগে আরজিকর মেডিকেল কলেজ। আপনার আর চাকরি কতদিন আছে? আমার চাকরি রিটায়ারমেন্ট আছে 2035 সালে। 35? ও, তার মানে এখনো বহুদিন আপনার। আপনি যে এইরকম একটা ভূমিকা নিলেন এবং তারপরে পশ্চিমবঙ্গের মতো একটা, আমি বলবো, উপদ্রুত রাজ্য, যেখানে সৎ মানুষের বা সাহসী মানুষেরা তাদের কিভাবে সবক শেখানো যায় সেটাই হচ্ছে রাষ্ট্রের নীতি। তো আপনার কি খুব ভয়ে দিন কাটে, না আপনি মোটামুটি? ভয় তো আছে। ভয় কেন আছে দেখুন, বলে দিচ্ছি। আমি যখন এই লড়াইটা শুরু করেছিলাম জুলাই 2023 সালে, তখন আমি বিভিন্ন জায়গা থেকে থ্রেট পেয়েছিলাম। এবার শুধু তাই না, আমার মিসেস মেয়ের মোবাইলেও ফোন আসতো। এখন যে স্ট্যাটাস আছে, কিছুদিন আগে একটা ফোনে আমি হুমকি পাই, তখন আমি শেরপুর হাওড়াতে ছিলাম, তখন আমি শেরপুর থানা ডায়েরি কাজ করি। এবং যে অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর জামিল শেখ, ওনার উদ্যোগে উনি ওটাকে ট্রেস করেন। তখন দেখা গেল এটা মুর্শিদাবাদ থেকে কলটা গিয়েছিল। তা আমি খুব অবাক আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো কলকাতা থেকে আমি পাচ্ছি, কিন্তু তার মানে এদের নেটওয়ার্কটা কত বড় সেটা আপনি বুঝুন। কি মানে কোন রকম আজকে ডক্টর সন্দীপ ঘোষ একটা কেসে জামিন পেয়ে গেছে, হয়তো আরেকটা কেসে যদি ও জামিন পেয়ে যায়, যদি গভর্নমেন্ট ওর এগেনস্টে এনওসি ইস্যু না করে, তাহলে ও ফার্স্ট টার্গেট হবে আমি। এইটা একদম মানে আপনাকে বুঝুন বলে দিচ্ছি। কেন, দ্য সিঙ্গল পার্সন হু রেজ ভয়েস against his corruption irregularities। এবার আমি একদিকে গভর্নমেন্টকে হেল্প করেছি। কেন হেল্প করেছি? ও এত পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল ছিল কি ওর এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ ছিল, রিটেন কমপ্লেন ছিল, অনেক ইনকোয়ারি, ভিজিলেন্স থাকা সত্ত্বেও গভর্নমেন্ট ওকে কোনোভাবে হাত লাগাতে পারছিল না। তো গভর্নমেন্টকে আমাকে থ্যাঙ্কস জানানো উচিত যে আমার জন্য আজকে ও জেলে আছে। ওর কারাপশন, ওর দুর্নীতি, ওর পুরো মানে র্যাকেটটাকে আমি এক্সপোজ করেছি, একটা সাম্রাজ্যকে আমি শেষ করেছি। আমার আমার প্রাণটাকে মানে দাওয়াতে লাগিয়ে, আমার চাকরিটাকে দাওয়াতে লাগিয়ে, কিন্তু আপনি কোথাও গভর্নমেন্টের মুখে আমার প্রশংসা শুনেছেন? উল্টে মানে আমাকে টার্গেট করা হচ্ছে, আমাকে চমকানো হয়, ধমকানো হয় বিভিন্ন সময়।
আমার এগেনস্টে ইভেন আমি ছুটি নিলে আমার ছুটি বাতিল করে দেওয়া হয়। মানে কি পরিমাণ যে আমি টর্চার সহ্য করছি, কিন্তু আমি এগুলোকে পাত্তাই দিই না। কেন দিই না? দেখুন, যখনই এটা ভারতবর্ষে এটা ইতিহাস আছে, পশ্চিমবঙ্গের ইতিহাস আছে, যে কোনো সংগ্রাম আন্দোলন কিছু করতে গেলে ছোট ছোট জিনিসকে ইগনোর করতে হয়। মানে আহুতি বলুন, ত্যাগ বলুন, স্যাক্রিফাইস বলুন, এটা পার্ট। এইটা যদি আমি না করি তাহলে আমি আর লড়তে পারবো না। আমি যদি প্রাণের ভয় করি তাহলে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না। এবার আমি যেটা মনে করি কি, আমিও তো এই মাটিরই লোক, আমার কিছু কর্তব্য আছে আমার দেশের প্রতি, বাংলার প্রতি। আমি, আপনি বিশ্বাস করুন, আমি কোনো ক্রেডিট কোনো কিছু না, আমার কর্তব্য পালন করছি একটা নাগরিক হিসাবে, একটা সিটিজেন হিসাবে। তো আপনি কখনো আপনার নিরাপত্তার জন্য চেয়েছেন? চেয়েছিলাম, আমি 2023 সালে চেয়েছিলাম, তখন সিপি কে চিঠি করেছিলাম, পাইনি। আমি কোর্টেও ফার্স্ট যখন কেস যেদিন করি 20 তারিখে আগস্ট মাসে, তখন আমি বলেছিলাম এবং আমার অ্যাডভোকেটের সামনেই বলেছিলাম। তখন জজ সাহেব বললেন কি ফ্রেশ একটা রেয়ার দিতে, অ্যাপ্লিকেশন দিতে। এবার সমস্যা হচ্ছে, কিছুদিন কোনো সময় আমি কলকাতা থাকছি, কোনো সময় মুর্শিদাবাদ থাকছি। আর আমি হচ্ছি খুব সাধারণ মানুষ, আর ইভেন আমার কাছে ভেহিকিলও নেই। আমি বাসে জার্নি করি, মানে লোকাল ট্রেনে জার্নি করি। এবার আমি যদি সিকিউরিটি নিই, তাকে কিভাবে কোথায় কোথায় ক্যারি করব? সেটা, আর আমি মনে করি যদি ওপরওয়ালা আমার মানে লাইফ লাইন রেখেছে, আমার মানে বাজার আছে, তাহলে আমায় কেউ হাত লাগাতে পারবে না। আর যেদিন মনে হয় আমার সময় হয়ে যাবে, মাই ডেজ উইল বি নাম্বার, সেদিন হয়তো আমি চলে যেতে পারবো। তখন আমি একটাই জিনিসের জন্য বিশ্বাস করি কি, আমি একটা জেনুইন কজের জন্য লড়ছি। সুতরাং এখানকার জনতা আমার সাথ, আপনারা আমার সাথ, মিডিয়া পার্সোনাল, ছাত্ররা, এবং ঈশ্বর ভগবানের কাছে করবো কি, ঈশ্বর আমায় যেন রক্ষা করে। তো ঈশ্বর তো দেখুন, ঈশ্বর ভক্তি থেকে আমরা সবাই এটা বলি, কিন্তু আসলে তো আহ, আমাদের প্রাণ তাদের হাতে নির্ভর করে না। আপনি বেহেশতে যাবেন কিনা সেটা হয়তো ঈশ্বর ঠিক করবে, ঠিক, হয়তো নরকে যাবেন না ঠিক। আপনার পুণ্যের জন্য। কিন্তু তার আগে পর্যন্ত ঈশ্বরের হস্তক্ষেপ খুব লিমিটেড। কেমন? তার আগে পর্যন্ত সব এই দুর্বৃত্ত আর দানবদের বাজার। সে যাই হোক, আমি এই অপ্রীতিকর বিষয়ের মধ্যে যাচ্ছি না। আপনি যে ক্রুসেডটা শুরু করলেন, তার একটা মোটামুটি ফল পাওয়া গেল, কিন্তু কতটা পাওয়া গেছে না গেছে সে তো জানি না। কেননা আমাদের ভারতবর্ষের যা ফৌজদারি আইন, তাতে একটা প্রলং পিরিয়ডে কাউকেই জেলে রাখা যায় না, এবং সন্দীপ ঘোষকেও রাখা যাবে না। সেও তো যখনই চান্স পায় একটা করে বেলের আবেদন ঠুকে দিচ্ছে। এবং যদি সে, আপনার ভয় হচ্ছে সন্দীপ ঘোষ বাইরে বেরোলে আপনি প্রথম টার্গেট হবেন। একদম। তো আমি যদি বলি যে সন্দীপ ঘোষ বেরোলে আপনি ওকে প্রথম টার্গেট করুন, দেখুন, আমি আপনার সঙ্গে তো সবাই থাকবে। হ্যাঁ, কিন্তু এই ধরনের দুর্বৃত্তকে ট্যাকল করতে গেলে আমরা, এই ডন নিতে হয়। আপনার প্রশ্নটা খুবই ভালো, কিন্তু আমরা হচ্ছি সিটিজেন, এবং আমরা কিরকম সিটিজেন কি, আমরা লড়তে পারি, রেজিস্ট্রেশন করতে পারি, নিজে প্রাণ দিতে পারি, কিন্তু কারো প্রাণ নিতে পারি না, প্রাণ নিতে হবে তা না, তারা করলেও যথেষ্ট। লিগালি আমি যেটা ঠিক করেছি, মাইন্ড সেট আপ, তার কারণ আমি তো এখনই হেরে যাইনি। এবার হতে পারে ওর এগেনস্টে যখন হাইকোর্ট ওকে বেল দেবে, আমি সুপ্রিম কোর্টে যাব। এর আগেও আমি সুপ্রিম কোর্টে গিয়েছি। ও যখন সিবিআই কে কেসটা দিল, তখন সিবিআই যখন ওকে অ্যারেস্ট করলো, তারপরে ওর অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে পিটিশন করেছিল, অ্যাপিল করেছিল। এবার সেটার এগেনস্টে আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এবার ওর অ্যাপিলটা খারিজ হয়েছিল। তা আমি আবার সুপ্রিম কোর্টে যাব, আমার তো ন্যায় বিচারের রাস্তাটা তো খোলা। এমন নয়, আচ্ছা আমি রায় কিন্তু পেয়েছি, এমন নয় কি পাইনি। তার কারণ আমি কেস করেছি, ও অ্যারেস্টেড হয়েছে, এবং সুপ্রিম কোর্টও আমার ফেভারে ওর কেসটা খারিজ করে দিয়েছে। তো আমি আবার যাব, অ্যাপিল করব, কিন্তু আমি লড়বো। আমি মানে হেরে বসে যাব না। কিনা কেন, এই ধরনের লোক যদি বাইরে থাকে, এই ধরনের যত লোক আছে, এই যে আজকে মেদিনীপুরে যে ঘটনাটা হলো, এটা কিন্তু কারাপশনের একটা ইফেক্ট। কেন ইফেক্ট বলছি, এই দুর্নীতি, কারাপশন, জাল ওষুধের আগেও কিন্তু আরজি কর বেরিয়েছিল। কোথায় একটা 6.5 কোটি টাকা জাল ওষুধ মানে সিজ করা হয়েছিল। এবার এই যে সিস্টেম,
সিস্টেম যদি এত রিল্যাক্টেন্ট হয়, ওয়াই রিল্যাক্টেন্ট? ধরুন একটা দেখলেন একটা, যখন ওরা মিটিং করে তো একটা ভিসি অনলাইন করে দিচ্ছে, একটা প্রেস কনফারেন্স করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, কিন্তু ডিসেম্বর মাসে একটা কোম্পানিকে ধরুন ব্ল্যাক লিস্টেড করলে, সে জানুয়ারি 7 তারিখে ট্রান্সফিউশন হয়ে একজন মারা গেল, 3জন ক্রিটিক্যাল আছে, তাহলে তোমার এই এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার, এন্টায়ার ম্যান পাওয়ার, এন্টায়ার সেট আপ, এন্টায়ার ফান্ড, এন্টায়ার ডিপার্টমেন্ট ওয়ার্কলেস। মানুষের প্রাণ চলে গেল, তুমি প্রাণ ফিরিয়ে দাও। হয়তো তুমি প্রাণ ফিরিয়ে দাও বা তুমি স্বীকার করো কি তুমি পারছো না, তুমি পারছো না, তোমার ডিপার্টমেন্ট ফেলিয়ার। তার কারণ এটা রাতারাতি একটা প্রেস কনফারেন্স হয়ে যায়, আজকে কিছু হয় কালকে পুরো স্টেটে ঘোষণা হয়ে যায়, নিউজ পেপারে হয়ে যায়। আরে আপনি 10টা লোক লাগিয়ে লোককে তো ফোনও করাতে পারতেন, ফোন করে করে এই 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 লটটা তুমি ইউজ করবে না, এই লটটা তুমি ইউজ করবে না, তুমি ইমেল আছে, মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন রকম মিডিয়া আছে। আমার প্রশ্ন, ডিলেটা হলো কেন? নাম্বার 1। নাম্বার 2, যখন আপনি অর্ডার দিলেন তারপরে যে ডিসকার্ড হলো না এই মালটা এবং কারো বডিতে চলে গেল, তার জন্য যে লোক শাস্তিত হচ্ছে না। কর্ণাটকাতে হয়েছিল, তখন তাদের টার্মিনেট করা হয়েছিল, ডিরেক্টরকে টার্মিনেট করা হয়েছিল, ম্যানেজিং ডাইরেক্টরকে করা হয়েছিল। কর্ণাটকাতে প্রথম কর্ণাটকা স্টেটে এরকম হয়েছিল, 4টে মা মারা গেছিল এই পশ্চিমবঙ্গ যে এই যে স্লাইনের যে সাপ্লায়ার তার মালে। তখন রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস থেকে একটা কমিটি বসেছিল এবং ওই কমিটি রিপোর্ট দিয়েছিল কি যে 4টে মায়ের সিজার হয়েছে, এই ফ্লিটটা চলেছে বলে এর অ্যাডভার্স ইফেক্ট থেকে কমপ্লিকেশন হোক, ওরা মারা গেছে এবং এই কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করা হোক, এবার কোম্পানিকে প্যানালাইজ করা হোক, ওর কাছ থেকে কম্পেনসেশন করা হোক এবং যে অফিসার আছেন তাদেরকে সাসপেন্ড করা হোক। এবার ওরা সেরকম অ্যাকর্ডিংলি অ্যাকশন নিয়েছে, কিন্তু আমরা কি করছি? আমাদের কাছে কোনো এখনো রিপোর্ট নেই কি হোয়াট অ্যাকশন ইউ হ্যাভ টেকেন, আপনি কি অ্যাকশন নিয়েছেন। আর অ্যাকশন নিতে সবসময় এত দেরি হয় কেন? আমরা এত রিল্যাক্টেন্ট কেন, এত ভাবি কেন? আমার কি জামাই আদর, আমার কি রিলেটিভ, আমার কি এটা মামা বাড়ি, আমি বেড়াতে এসেছি। একটা লোক চাকরি করে, ও স্যালারি পায়, ও গাড়ি পায়, ও ড্রাইভার পায়, ওর মেডিকেল ইন্স্যুরেন্স আছে, ওর হেলথ ইন্স্যুরেন্স, মারা যাওয়ার পরে ডেথ গ্র্যাচুইটি পাবে। কিন্তু এই যে সাধারণ সিটিজেন মারা গেল, তার কি আছে? তার কিছু আছে? তার তো সবকিছু চলে গেল, তা এখনো তোমরা রিল্যাক্টেন্ট কেন? এই যে কোম্পানিটা, কোম্পানিটা বেকল কি একটা নাম, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, কিন্তু এর কোম্পানির নাম হচ্ছে ফারিস্তা বাণিজ্য প্রাইভেট লিমিটেড। আমি এই ফারিস্তা দেখে একটু আসমান সে আয়া ফারিস্তা, গান শুনেছিলাম মোহাম্মদ রফি, তারপরে আবার এই ফারিস্তা দেখছি। তারপরে আমি আজকে আমার মতো করে এমসিএ পোর্টাল, ওদের ওয়েবসাইট এসব দেখলাম ওয়েবসাইটটা পুরো বন্ধ করে দিয়েছে। আমার একটি ছেলেকে পাঠালাম ওদের যে রেজিস্টার্ড অফিস শিলিগুড়িতে, গিয়ে দেখলো সেখানে তালা। আচ্ছা, তার মানে প্রাইভেট ফেসই বোঝা যাচ্ছে যে দে আর কালপ্রিটস, বিকজ যে যদি কোনো ইনঅ্যাডভার্টেন্ট কিছু হয় বা আমি যদি দায়ী না হই, দেন হোয়াই শুড আই বি স্কেয়ার্ড, তাই তো? আর তারপরে যখন আমি দেখলাম যে চোপড়ার মতো একটা জায়গায়, যেখানে সাধারণত মানে সূর্য ডুবতেও ভয় পায়, হ্যাঁ, সূর্য চন্দ্র এরাও একটু হামিদুলকে জিজ্ঞেস করে তারপরে ঢোকে, সেখানে একটা কারখানা ওই রকম বানিয়েছে এবং একটা অদ্ভুত মিক্সচার অফ ডাইরেক্টরস, মারোয়ারি আছে, বাঙালি আছে, আরো কারা কারা সব আছে, এবং ডাইরেক্টর ক্রমশ চেঞ্জ হয়। আর অতীতে যারা ডাইরেক্টর ছিল তাদের এক একজন দেখছিলাম এমসিএ পোর্টালে 40টা 50টা 60টা করে কোম্পানির ডাইরেক্টর, ঠিক আছে? তার মানে দের ইজ সামথিং ফিশি অ্যাবাউট দিস হোল এক্সারসাইজ। অ্যান্ড আমার বক্তব্য হচ্ছে যে যখন আমৃতে আগুন লাগে তখন যে ডিরেক্টররা বাড়িতে ঘুমোচ্ছিলেন, যাদের সঙ্গে আগুনের কোনো সম্পর্ক নেই, তাদেরকে ঘাড় ধরে আপনি জেলে পড়ে দিলেন এবং এত মাস রাখলেন। আনিস আগরওয়াল, গোয়েঙ্কা, শ্রাবণ টডির মতো প্রবীণ লোক। আর যাদের স্যালাইন খেয়ে একটা অসহায় প্রসূতি, যিনি সন্তান কোলে নিয়ে বাড়ি যাবেন ভেবেছিলেন, মরে গেলেন, তার জন্য আপনি এই কোম্পানির কাউকে আজ পর্যন্ত অ্যারেস্ট করলেন। এবং একটা ঢপ আছে আমাদের বাংলায়, সেটা সিআইডি কে দেওয়া হয়েছে, অ্যাজ ইফ সিআইডি যেন সাংঘাতিক এফবিআই এর ছোট ভাই।
আপনার এই ব্যাপারে কি জানা আছে একটু বলুন তো। দেখুন, কোনো তদন্তকারী সংস্থা নিয়ে আমার মন্তব্যটা করাটা উচিত হবে না, কিন্তু আমি যেহেতু এই লড়াই লড়েছি এবং তাদের সঙ্গে আমি ইডির সঙ্গেও ইনভেস্টিগেশনে কোঅপারেট করেছি, গিয়েছিলাম সিবিআই কে গিয়েছিলাম। তদন্তকারী সংস্থাকে যদি আপনি ঠিকঠাক মানে তথ্য দেন, তাহলে কোনোদিন ওরা চায় না। বিকজ আমি নিজে সকাল 10টায় ঢুকেছি, রাত 11:30 12টা অব্দি ছিলাম নিজাম প্যালেস বেরিয়েছে। এবার এটা ডিপেন্ড করছে কি আপনি তাকে কিরকম ডাইরেকশন আর কিরকম এভিডেন্সেস প্রোভাইড করছেন। যেমন আরজিকর ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট হলো, দেখলেন সিএফএসএল রিপোর্ট আলাদা বলছে, ডিএনএ আলাদা বলছে, বলছে এটা ক্রাইম সিন নেই। তো এটা ডিপেন্ড করছে, যদি আমি আর নাম খুলে বলছি না, আপনি যদি এটাকে চাপতে চান তাহলে এটা চেপে যাবে। আর যদি আপনি না আমি ইমিডিয়েট অ্যাকশন নেব, আমি ছাড়বো না, এরকম যদি সৎ হয় গভর্নমেন্ট যদি জাস্টিসের ফেভারে হয়, তাহলে উইদিন আওয়ার্স জাস্টিস হবে। নাহলে না, এটা কি আপনি মিন চলতেই করছেন থাকবে। উইথ রিগার্ড টু সিবিআই? আমি যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি উইদিন আওয়ার, এমন নয় কি উইদিন আওয়ার ইনভেস্টিগেশন কমপ্লিট হয় আর উইদিন আওয়ার অ্যাকশন হয়। তার কারণ যখন হাইকোর্ট সিবিআই কে কেসটা আমার দিয়েছিল, তার পরের দিনই 14টা লোকেশনে রেড হলো, তার একদম ঠিক পরের দিন আর্লি মর্নিং। তাহলে হয়। এবার আমি একটাই জিনিসকে বলছি কি আপনি মাঝখান থেকে এভিডেন্সেস পেপারস গুলো যদি হ্যান্ড ওভার না করেন বা সাপ্রেস করে দেন, যে কোনো জায়গা যে কোনো ডিপার্টমেন্টে, এবার লোক আপনাকে চার্জ দেবে কি আপনার এগেনস্টে ইনফরমেশন আছে, কমপ্লেন আছে, এভিডেন্সেস নেই, তাহলে ডিউ টু ল্যাক অফ এভিডেন্স বেরিয়ে চলে যাবে। তারপরে কি হবে, ইনকোয়ারি কমপ্লিট হবে, বেঁচে যাবে, কিছু ওকে ফাইন করবে, কিছু দিনের জন্য কোম্পানি বন্ধ করবে, কিন্তু এই যে প্রাণটা গেল, এই যে 4টে হয়তো একটা পেশেন্ট মারা গেছে, 3টে ক্রিটিক্যাল আছে, তার মধ্যে দুজন কর্ণাটকাতে সফলভাবে চারজন কর্ণাটকাতে মারা গেছিলেন, 4জনই মানে অ্যান্টিনাটাল মাদার ছিলেন। নর্থ বেঙ্গলেও একই ঘটনা আমার ঘটেছিল, আমার মারা যাননি কেউ। মেন্টালিটি হবে কি আমার স্টেটে ক্ষতি হয়েছে, একটা মা মারা গেছে, 3জন ক্রিটিক্যাল আছে, আমি জাস্টিস করব। এই মেন্টালিটি যতক্ষণ না গভর্নমেন্টের থাকবে, ডিপার্টমেন্টে থাকবে, আপনি লিখলেন জাস্টিস হবে, জাস্টিস হবে না। সে মানে আমি কোনো সংস্থা অর্গানাইজেশনে বলছি না, আমাকে এটা ডিটারমিন করতে হবে কি হ্যাঁ আমি জাস্টিস। সেখানকার চিফ মিনিস্টার তাদের সাসপেন্ড করেছিলেন, তাদের শুধু সাসপেন্ড না বড় লেভেলে একদম মানে উনি ইনকোয়ারি করেছিলেন, একাধিক লোককে শাস্তি দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছে, তাদের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস দেওয়া হয়েছে, আপনি দেখবেন কর্ণাটকা এতে। তা আমি বলছি এইরকম নির্দোষ ইনোসেন্ট লোক আর কতদূর এইভাবে, কিন্তু এটা রিপিটেডলি হয়ে কর্ণাটক যাচ্ছে। গভর্নমেন্ট কি এই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল? এই কোম্পানির বিরুদ্ধে যেটা আমি পেপারস থেকে পেলাম, আমি তো আর্কাইভ করে ইন্টারনেট থেকে করলাম, তো সেটা হলো হ্যাঁ প্যানালাইজ করেছে, ও কম্পেনসেশন দিয়েছিল, একে ব্ল্যাক লিস্টেডও করেছে, এবং কিছু যারা মারা গেছিল এটাও লেখা ছিল কি এদেরকে দিয়ে মানে ওর ক্ষতিপূরণটা চাওয়া হবে, এরকম একটা। আর কিন্তু আমি arrest এখন করেনি। না, আর আমি কনসার্ন আছি আমার স্টেট বাংলাকে নিয়ে। এবার বাংলায় এই রকম যে জিনিস ঘটেছে, এইটা পুরো হচ্ছে দুর্নীতি রেজাল্ট। যদি আমি দুর্নীতিকে প্রমোট না করি তাহলে কোনোদিন ঘটবে না এরকম। যেমন আমি আপনাকে সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আপনার বাড়ির পাশে একটা বাড়ি আছে, কিছুদিন পরে দেখলেন কি একতলা বাড়িটা দোতলা হয়ে গেছে, আপনি জানাবেন বিভিন্ন ডিপার্টমেন্টকে, দেখা গেল ও বললো আমার তো পারমিশন নেওয়া আছে, মানে এটা জাস্ট আমি মানে প্রমাণ করার জন্য বলছি আপনাকে। কি করে পারমিশন নেওয়া আছে, ও কথা বলেছে কি হ্যাঁ আমার বেআইনি হয়েছে, আমি ফাইন দিয়ে দেবো, তারপর ফাইন দিয়ে ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিগালাইজ হয়ে গেল। তো আমি ফাইন কেন, আমি শাস্তি দেব না কেন? আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন আমি আপনাকে চড় মারলাম, তারপর আমি বললাম স্যার, কিন্তু এই যে ব্যথাটা পেলেন, এই যে আপনার সম্মানটা চলে গেল, আমি কি ওটা ফিরিয়ে দিতে পারবো না। তো এই গভর্নমেন্ট কখন ওই স্ট্যান্ডটা নেবে, আমি তো হয়তো আমি মরে যাবো, হয়তো দেখতে পারবো না, হয়তো আপনারা মরে যাবেন দেখতে পারবেন না, এই আশায় কি গভর্নমেন্ট অ্যাকশন নেবে। আমি আমার ক্যারিয়ারের জীবনে অনেক ইনকোয়ারি দেখেছি, ও ফাইল বন্ধ হয়ে যায়, ইনকোয়ারি হয়। এবার আমি আপনার কতগুলো স্পেসিফিক জিনিস জিজ্ঞেস করছি। একটা তো এটা ছাড়ুন, এটা তো আমরা বুঝতেই পারছি
হয় কমপ্লিসিটি থাকলে গভর্নমেন্ট চুপ করে হাত বসে থাকে, আর নয় যদি হয়তো টপ নচ লেভেলে কমপ্লিসিটি নেই, কিন্তু মানে বিউরোক্রেটিক লেভেলে আছে, সেই কারণেও শ্লথতা হতে পারে। সবকিছুর জন্যই পলিটিশিয়ানদের মানে বোধহয় ইয়ে করা ঠিক। কিন্তু কামিং ব্যাক টু আরজি করের দুটো ক্লিয়ার কেস, একটা খুন ধর্ষণ, একটা দুর্নীতি। ঠিক দুর্নীতি ইউ হ্যাভ বাস্টেড, এবং টু দ্য এক্সটেন্ট পসিবল সিবিআই হ্যাজ অলসো ডান ইটস জব, although I don't think it is comprehensive, because they have done nothing with regard to many others. For example, সুদীপ্ত রায়, আপনি পরিষ্কার বলেছিলেন, একবার নয় অন্তত 50 বার বলেছেন, আমারই স্মরণে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন, যে আরজি করের মেশিনপত্র তার নার্সিং হোমে শোভা পায় এবং তিনি সেখানে নিয়ে গিয়ে এটা করেন, এবং রোগী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে তিনি কি কি হেরাফেরি করেছেন আপনি পরিষ্কার বলেছেন। সেটা বলি। আমরা দেখেছি ইডি ওর বাড়িতে একবার হানাও দিল, ওর 2 মেয়ে এসে তাদেরকে গ্রিট করলো, উনি আবার গেলেন, বাট নাথিং আদার। only সন্দীপ, only this আশিস পান্ডে, আশিস পান্ডে আর টালার ইয়ে কি বলে ওসি, ওটা তো তথ্য প্রমাণ, ওটা তো তথ্য প্রমাণ ব্যাপার। তো এই 2 পিস ছাড়া তো আর কিছু হলো না। ওই যে আপনি বললেন যে উল্টো দিকের আপনাদের যে দোকান থেকে সমস্ত ইনভেন্টরি ও অর্ডার দিত এবং তার থেকে কাটমানি খেত, সেই দোকানে তো ছাপা পড়েনি, নাথিং হ্যাজ হ্যাপেন। তার মানে কি? তার মানে সিবিআই ইজ অলসো পিকিং অ্যান্ড চুজিং, অর দে হ্যাভ বিন ব্রাইড সো হেভিলি যে ওরা মুখ রোকা করতে হয় বলে সন্দীপকে ঢুকিয়ে রাখলো, বাকিদের কিছু করলো না। না, আমি এটা না অন্যভাবে বলবো। তার কারণ আমি তো গেছি এবং টাইম টু টাইম আমার পেপারস দিয়েছি। এবার ডিপেন্ড করছে কি আমি এভিডেন্সেস, আমি আমাকে যা বলেছি ওরা শুনেছে, রেকর্ড করেছে, এবং এভিডেন্সেস এর জন্য হয়তো অনেক সময় কি হয়, আরজিকর একটা খুব বড় শিখর ছিল, ছোটখাটো না। এবার সেখানে একটা র্যাকেট কাজ করতো। কিছু লোক যেরকম জানেন, কিছু লোক খুব ইন্টেলিজেন্ট হয়, ক্রাইম করে, কিন্তু ক্রাইম করে ওখানে একটা দুটো এমন ব্যক্তি ছিল, তাদের এটাই কাজ ছিল কি ওগুলো পর্দা ঢাকা, মানে চেপে দেওয়া। যেরকম আমি নাম একজনের বলেছিলাম, ডক্টর দেবাশিস সঙ্গে, কিন্তু আলটিমেটলি তার কিছু হয়নি। ফরেন্সিক মেডিসিনের লোক ছিলেন, উনি ক্রাইম সিনেও ছিলেন, ওনার বাড়িতেও সিবিআই রেড করেছিল। বাট যেটা হয় কি, এইসব লোকগুলো এত চালাক হয়, আপনি হিন্দি সিনেমাও দেখেছেন, কেউ ভিলেন হয় কিন্তু ভিলেনকে হাত লাগানো যাচ্ছে না, তার কারণ এত ক্লেভার ক্রাইম করছে কিন্তু কিছু ক্লিউ, কিছু এভিডেন্স ছাড়ছে না। তো আমাদের এই সমাজের মধ্যে কিছু লোক যদি তাদেরকে সাপোর্ট না করা হয়, যেরকম ডক্টর সুদীপ্ত রায় লোক, মদন লোক, আরো লোক, তাহলে এই ধরনের লোক কোনোদিন বাড়বে না। এই যে মানে শুধু সন্দীপ ঘোষ না, আশিস পান্ডে, তারপরে বিরূপক্ষে বিশ্বাস, অবিক দে, এখন তো ওরা ঘুরে বেড়াচ্ছে। অবিক দে, তারপর বেশ মিডিয়া ফিডিয়া আমি দেখলাম, ওর আবার পার্সোনাল ইন্টারভিউ নিচ্ছে, আমি RPS এ দেখেছিলাম। তো ওর এগেনস্টে এত এলিগেশন আছে কি এক একটা, মানে ওর হিস্ট্রি আপনি শুনলে। তো এটা কেন হচ্ছে না? কিছু কারণে আমাদের এই সমাজে কিছু মানে সেলফিশ মানুষ আছে, ওরা নিজে ছাড়া কিছু বোঝে না। কার রেপ হচ্ছে, কার মনেস্টেশন হচ্ছে, কার বাড়িতে আগুন লাগছে, কে মরছে, কে বাঁচছে, তাহলে এই জাহালুচুদের কারবার হয় না, হয় না। তাহলে তাদের কি বিবেক নেই? তাদের মানে কোনো রকম মেন্টালিটি নেই? তো আমার মনে হয় এইটাকে না অ্যাওয়ারনেস দরকার, কনসাসনেস দরকার। যারা ঘুষ খায় তাদের বাড়ি যদি ছেলে মেয়ে হয়, বউ হয়, তাহলে প্রতিবাদ করা উচিত। যদি জানতে পারে, ওরা বলবে না আমার এত টাকা দরকার নেই, আমার এটা দরকার নেই, কিন্তু তুমি তোমার দেশের সঙ্গে, রাজ্যের সঙ্গে বেইমানি করো না। একবার যদি এই জিনিসটা মানুষের হৃদয়ের মধ্যে চলে আসে, তো আপনি বিলিভ করুন, কোথাও কোনো, কেন একটা লোকের কত টাকা দরকার হয়। ধরুন আমি সিম্পল উদাহরণ দিলাম, আমি একটা বড় অফিসার, আমি 1.5 লাখ টাকা মাইনে পাই, আমি একটা গাড়ি পাচ্ছি, আমি ড্রাইভার পাচ্ছি, আমি সিকিউরিটি পাচ্ছি, আমি গ্রুপ ডি পাচ্ছি, আমি মোবাইল বিল পাচ্ছি, আমি চা টিফিন টিফিন যা অফিসে করছি সেটাও আমার পয়সা লাগছে না, ঠিক আছে। হেলথ বিলও পাচ্ছি, এক্স্যাক্টলি, হেলথে পুরো মেডিকেল মানে আনলিমিটেড। আর মানুষের কত দরকার হয়, মরে গেলে তো সব এখানে থাকবে, নিয়ে তো কেউ যাবে না। তো এগুলো তো মানুষকে আমি বোঝাতে পারছি না, এটা বোঝার দরকার মানুষের। আর যারা চুরি করছে তাদেরও ফ্যামিলি লোককে বোঝা দরকার।
না দেখুন, আপনি হ্যাঁ। যেটা বলছেন সেটা দার্শনিকের মতো কথা হয়ে যাচ্ছে। না, এক্স্যাক্টলি আপনার এই কারাপশন দুর্নীতি এইভাবে শেষ হ্যাঁ, হবে না। কিন্তু এটাকে আপনাকে আমার সেন্সিটাইজ বক্তব্য করতে হচ্ছে, হবে। আমার বক্তব্য যে আই ওয়ান্ট টু পিন ইউ ডাউন, যে দুর্নীতিটাও তো একটা হাইড্রা হেডেড মনস্টার, ঠিক। এবং তাতে সন্দীপ ঘোষের সঙ্গে সাংঘাত ছিল অনেক, অনেক, যার মধ্যে বেশ কয়েকজনের নাম প্রমাণ সহ আপনি দিয়েছিলেন। ঠিক। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু এতদিন পরে তাদের কারুর কেশাগ্র পর্যন্ত স্পর্শ হতে দেখলাম না। টোটাল 5 জন এই দুর্নীতি কেসে অ্যারেস্টেড আছে, আরো ভেন্ডার 3 জন আছে। ওর একটা কোথাকার ওই হাওড়ার কোথাকার কি সাকরাইল হাওড়ার 2 জন হ্যাঁ। আছে, আর একজন ওর দেহরক্ষী, মানে সিকিউরিটি, অ্যাডিশনাল সিকিউরিটি সে আছে। যে খুব চমকায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর তলায় ইয়ে করতো, মানে পার্কিং র্যাকেটটা চালাতো। পার্কিং আর কিছু তোলাবাজি করতে হবে। আর আমাদের এই স্টেটে তোলাবাজিটা বন্ধ করতে হবে এইটার জন্য। এবং আমি এটা মানে একটা জিনিস তো যেটা আপনি কি আর ইউ হ্যাপি উইথ দিস সিএ, মানে করাপশন ইনভেস্টিগেশন? নট এট অল। তার কারণ এইটা হয়তো আরজিকর একটা আছে, কিন্তু এটা তো পুরো ভর্তি, মানে শুধু আরজিকর নয়। তার কারণ আরজিকর, এই দেখুন মিদনাপুরেও যেটা হচ্ছে, এছাড়া আমি মুর্শিদাবাদ নিয়েও বলেছিলাম, এছাড়া নর্থ বেঙ্গল, দেখুন, মানে সেগুলো তো বিভিন্ন এখন শুনবে না, কুচবিহার। ওদের কজ অফ অ্যাকশন নয়, আপাতত আরজি কর। হুম। আপনি কি আর ইউ প্ল্যানিং টু রিভিজিট সিবিআই এন্ড টেল দেম হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং? নো, আরজিকরের জন্য আমি ওয়েট করছি অনারেবল কোর্ট কি ডিসিশন, কি রায় দেয়। তার কারণ সিবিআই দুর্নীতি কেসে চার্জশিট জমা দিয়েছিল, কিন্তু সেই চার্জশিট গঠন করা যায়নি। তার কারণ স্টেট গভর্নমেন্ট এনওসি দেয়নি। তাহলে সিবিআই তো দোষ নেই। তার মানে স্টেট গভর্নমেন্ট কেন বাঁচাচ্ছে, কেন এনওসি দিচ্ছে না? তার কি এবার এটাকে যদি চার্জশিট ঘুরিয়ে দেওয়ার বলি, ক্ষেত্রে তো এনওসি লাগে না। হ্যাঁ, যেহেতু দুজন ওর মধ্যে গভর্নমেন্ট অফিসার, তো তাদের রেসপেক্টে একটা ডিপার্টমেন্টকে এনওসি দিতে হবে। ডক্টর সন্দীপ ঘোষ আর ডক্টর আশিস পান্ডে, এই দুজন আছে গভর্নমেন্টের অফিসার, একজন হাউস স্টাফ, একজন প্রিন্সিপাল। তো সেটা লাগবে। এবার আমি লাস্ট যে আমার প্রেস কনফারেন্স করেছিলাম সেখানেও বলেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল লাস্ট হিয়ারিং এ হুম, ইয়েকে, কপিল সিব্বলকে, হুম। যে আপনি গভর্নমেন্টকে বলুন না এনওসি দিয়ে দিতে। হ্যাঁ, সেটা তো এনওসি বলা দেওয়াটা হয়েছিল। হচ্ছে ইজ এ রুটিন ইস্যু। কিন্তু যদি গভর্নমেন্ট না দেয়, তার মানে হচ্ছে কি ডিপার্টমেন্ট ওকে বাঁচাবার চেষ্টা করছে। এক্স্যাক্টলি। এবার তখন ইন দ্যাট কেস আমাকে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমাকে বা আপার কোর্টে যেতে হবে। মানে আমার কাছে তো আর দুর্নীতির কোনো কেসে রাস্তা যে নেই। চার্জশিটটা হয়েছিল হ্যাঁ, সেটা আপনি কি দেখেছিলেন? চার্জশিট দেখিনি, কিন্তু সিবিআই শিয়ালদা কোর্টে জমা দিয়েছিল। তখন বলা হয়েছিল কি এনওসি দিতে হবে, তারপরে ওটা সেই জন্য গঠন করা যায়নি। এবার দুর্নীতি কেসে যদি বেল হয়, ও তো একটা কেসে বেল পেয়ে গেছে, তো দুর্নীতি কেসে বেল হলে তো তখন তো আমাকে যেতে হবে, গিয়ে চ্যালেঞ্জ করতে না, হবে। তদ্দূর আমি যেতে চাইছি না, হুম। কিন্তু চার্জশিট যেটা ডিফল্ট চার্জ হয়ে গেল, দেখুন, চার্জশিট একটা ইন্টারিম হয়, আপনি তো এটা জানেন, আপনি তো তারপরে ফাইনাল হয়, ফাইনালে হয়, তারপরে সাপ্লিমেন্টারি হয়। সাপ্লিমেন্টারি হতে থাকে, তো 20টাও হতে সেটা পারে। হ্যাঁ হতে পারে। হ্যাঁ, তো সেটা তো আমি এখানে তো আমি তো কোনো সিবিআই এর তরফ থেকে কোনো দেখছি না। তার কারণ আমি যে কেসটা করেছি সেই কেসে সিবিআই অ্যাকশন নিয়েছে, এবং সিবিআই অ্যাকশন নিয়েছে, দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন নিয়েছে। ওদের সেপ্টেম্বর মাসেই ফার্স্ট উইকে মোস্ট লাইকলি 4 তারিখ হবে, অ্যারেস্ট করেছিল। তো এই কেসটা আমি করেছিলাম 20 তারিখে। তো আমি তো দেখছি কি ডিলেটা তো হচ্ছে স্টেটের আর ডিপার্টমেন্ট, আপনি বলুন। আবার ডিপার্টমেন্ট কেন ডিলে করছে এটা তো আমার কাছে ক্লিয়ার না, এটা তো আমাকে এক্সপ্লেনেশন চাইতে হবে। আমি প্রেস কনফারেন্স করেছি, এবার আমি কি করব, লিগাল স্টেপ নেবো। লিগাল স্টেপের তো রিপ্লাই তো আমি লিগাল স্টেপ, আমি তো মৌখিক ভাবে ওখানে মানে চেঁচামেচি করে তো লাভ হবে না, না। না, আর তাছাড়া আপনি আমাকে তো কোর্টেই যেতে হবে। সরকারি চাকরি করেন, হ্যাঁ, সো ইউ আর আন্ডার সাম সার্টেন রুলস এন্ড রেগুলেশন। কোর্টেই যেতে হবে। আমি ল অ্যাবাইডিং লোক, মানে কোর্টে রায় দিলে হবে, কোর্টেই গিয়ে আমি লড়ব। এবার আমাকে বলুন যে একটা কথা আপনি বললেন যে সন্দীপ ঘোষ এমন একটা পাওয়ারফুল লোক যে তার বিরুদ্ধে সব রকম, মানে যার চরিত্র সম্বন্ধে যা পরবর্তীকালে শুনলাম বা দেখলাম, তার মধ্যে আমি যাচ্ছি না, দ্যাট ইজ হিজ ওন পারভার্সন। কিন্তু হোয়াট ওয়াজ দ্য, মানে সোর্স অফ হিজ স্ট্রেংথ, দ্যাট রিমেইনস স্টিল। আমি একমাত্র লোক যে ওই ডক্টর দাসের নাম করেছি ভিডিও করে, এবং আমি বলেছি যে হি ইজ দ্য ফাউন্টেন অফ এভরিথিং। কিন্তু উনি অরণ্যদেবের মতো থাকেন, সরকারি চাকরি করেন না, নিজের প্রাইভেট প্র্যাকটিস করেন,
কিন্তু হি রানস দ্য হোল শো। এবং তার তলায় মেডিকেল কাউন্সিলে কে আছে, ও IMA তে কে আছে, হেলথ ডিপার্টমেন্টে কে আছে, এগুলো সব ওরই লোক, তারাই করে থাকে। এখন কেন সন্দীপ ঘোষের এই শক্তির উৎসটা কি? দেখুন পরপর হচ্ছে, আমি বলছি। একটা হচ্ছে আপনি যখন লড়লেন তখন দেখলেন হাউ পাওয়ারফুল ইজ। মেয়েটার ওই ধরনের একটা জঘন্য মৃত্যুর পর আমরা দেখলাম হাউ অ্যাটেম্পটস আর মেড টু সাপ্রেস ফ্যাক্টস so that Sandeep cannot be implicated. And Sandeep is still dead, not implicated. Number 3, আমরা দেখতে পাচ্ছি NOC দিচ্ছে না। ঠিক আছে, তার মানে একটা গভর্নমেন্ট গোয়িং আউট অফ ইটস ওয়ে টু প্রোটেক্ট অ্যান ইন্ডিভিজুয়াল। কোন গভর্নমেন্টের তো বাবার দায় পড়েনি। সন্দীপ ঘোষ তো টিএমসি করে না, টিএমসি MLA নয়, টিএমসি কাউন্সিলর নয়। অ্যাজ ফার এজ আই নো হি ইজ অলসো নট এ টিএমসি মেম্বার, and also not ব্যানার্জি, হি ইজ ঘোষ। ঠিক আছে, ও টাইটেল যদি ব্যানার্জি হতো তাহলে আমি একটা ভাবতাম, কিন্তু তাহলে why should he get this kind of immunity and at what cost? এই ভান্ডাটা আপনাকে ফুটতে হবে। কিন্তু দেখুন, আমি যতটা জানি ততটাই বলবো, নিজের পেট থেকে তো কিছু বলতে পারবো না। এবার আমি যখন এই লড়াইটা লড়েছিলাম, আমার এই লড়াইটা লড়ার দুটো কজ ছিল। একটা, আমি কেন লড়াইটা লড়তে বাধ্য হয়েছিলাম, এই যে ছাত্রদের উপরে অত্যাচার হচ্ছিল, সেটা আমি সত্যি কথা বলতে, ধরুন আপনি, আপনার কোনো স্টুডেন্ট আছে, আমি এভাবে আপনাকে বোঝাচ্ছি, স্টুডেন্ট এসে আপনাকে বললো কি ওকে কেউ হ্যারাস করছে। এবার ওই স্টুডেন্ট, ঠিক আছে, কালকে হয়তো আপনার মেয়ে এসে যদি বলে আমাকে হ্যারাস করছে, তার মানে আপনি স্টুডেন্টটাও যেরকম নেবেন, মেয়েটাও সিরিয়াসলি নেবেন। এবার আমি এই যখন ছাত্রদের থেকে শুনলাম, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম কি আমি এটার বিরুদ্ধে লড়ব। তারপরে বায়োমেডিক্যাল ওয়েস্ট স্ক্যামটা ঘটে গেল, সেটাকে আমার যে উইল পাওয়ারটাকে আরো বল দিল কি না আমার, এবার আমি তো সেটা নিয়ে লড়লাম। এবার আমি যখন লড়লাম, যেখানে যেখানে আমি কানেকশন, নেটওয়ার্ক বা ওর স্ট্রেংথ পেলাম, সেটা আমি অন ক্যামেরা এক্সপোজ করেছি। এমন নয় কি আমি কোনো জিনিসটাকে লুকিয়েছি, সাপ্রেস করেছি, আমি বলেছি এবং আমি সাহস করেই বলেছি। আমি জানি আমার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশন নিতে পারে, ডিপার্টমেন্ট অ্যাকশন নিতে পারে, আমাকে ট্রান্সফার করে দিতে পারে, আমার চাকরি খেয়ে নিতে পারে, আমাকে অনেক কিছু করে দিতে পারে। কিন্তু যে বললেন আপনি ওনার উপরে ধাপ, তো আমি কিছু কিছু জিনিস যেটা কানেকশন রেখেছিলাম সেগুলো আমি বলেছিলাম। যেরকম ডক্টর সুদীপ্ত রায় ওনাকে একদম প্রোটেক্ট করে গেছে। এবার ওনার ডক্টর সুদীপ্ত রায়ের সঙ্গে একটা লবি ছিল, বিরাট একটা লবি ছিল, যেটার মধ্যে আপনি নর্থ বেঙ্গল লবি বলতে পারেন, সো কল বা কিছু একটা। এরা ব্লাইন্ডলি ডক্টর সন্দীপ ঘোষকে সমর্থন দিত, যার জন্য কেন মগরা খেতে বলে হতে পারে, সেটা তো মানে আমার কাজ না, সেটা পুলিশ বা এইসবই। কোনো ভদ্রলোক তো একটা দুর্বৃত্তকে প্রোটেকশন দেবে না আনলেস আপনাকে এইটাই আমাকে এর সূত্রে কন্টিনিউ করতে হবে কি এই কেস করার আগে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমি আগেও কেস করেছিলাম। ধরুন শিয়ালদা কোর্টে একটা দুর্নীতি কেস হয়েছিল, তখন শিয়ালদা কোর্টে ডাইরেকশন দেওয়া হলো তালা পিএস এর ওসি কে একটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্য। আরজিকর সম্পর্কে তালা পিএস এর ওসি, এই ওসি অভিজিৎ মন্ডল লিখিত ভাবে দেন কি আরজিকরে কোনো দুর্নীতি হয়নি। এবার এই কেসটা খারিজ হল, ঠিক। তো এটা হচ্ছে কি আমাদের সিস্টেমের মধ্যে যারা আছে তাদের বিবেক নেই, তাদের মধ্যে এটা নেই। আর ডক্টর যদি তখন উনি জাস্টিস মানে অনেস্টলি রিপোর্টটা দিতেন, তাহলে ওনাকে হয়তো জেলে ঢুকতে হতো না, অভিজিৎ মন্ডল। এবার তখন থেকে উনি ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে তার মানে হাত মিলিয়েছিলেন, ঠিক। তো আমি বলছি কি মানুষের এই যে জিনিসটা হয়, তো তার এগেনস্টে কেউ প্রতিবাদ করে না। আপনার সঙ্গে ঘটলো, আপনি প্রতিবাদ করলেন না, আপনি বললেন না আমার কি, যা আপনি চলে গেলেন আপনার 10 ইয়ারটা কাটিয়ে। কিন্তু কি হলো, আপনার নেক্সট ম্যান কিন্তু ভিক্টিমাইজ হলো এই জিনিসটা। আর যারা অত্যাচার করে তারা তাদের মানে কনফিডেন্ট লেভেল বাড়ে, তাদের সাহস বাড়ে, কারণ এক্স্যাক্টলি ওইভাবে অভ্যস্ত। তো সন্দীপ ঘোষের সঙ্গে সেটাই হয়েছিল, কেউ কিছুই বলছে না, ও যা করছে মানে বলে না জিসকি লাঠি উসকি ভ্যাস, তো মাইট ইজ রাইট, তো এইটাই চলতে। এবার এটাতে কেউ কেন প্রতিবাদ করেনি, আমি করেছি, সাহস দেখেছি, তারপরে হয়তো অনেক লোক এসছে। তা আমি এখন বলবো কি এই সিস্টেমটাকে ভাবতে হবে,
অন্যায় প্রতিবাদ করতে হবে। এবার লোক কেন ভয় করে এটা আমি বুঝতে পারছি না। আপনি প্রতিবাদ না করলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, যার ফলে আমাদের এই দুর্নীতি, কারাপশন এগুলো ফেস করতে প্রতিবাদ হচ্ছে। তো হলো। এই জাল ওষুধ ফষুধ এইসব ব্যাপারগুলো আজকে গড়াচ্ছে ব্যাপারটা। এই যে অ্যাকশনটা হচ্ছে না বা ডিপার্টমেন্ট আজ অব্দি কোনো অ্যাকশন নেয়নি, এই প্রশ্নটা তো হয় আমি করেছি, আর তো কেউ করছে না ডিপার্টমেন্ট। কেউ তো মানে এটাতে তো এমন ব্যাপার কি 24 ঘন্টার মধ্যে ডিপার্টমেন্টে অ্যাকশন নিয়ে দেখানো উচিত, কিন্তু এখনো কিছু করেনি। হ্যাঁ, তদন্ত চলছে, ইনকোয়ারি চলছে, আমি সেটা বলছি না, কিন্তু একটা প্রাণের মূল্যটা কি তার মানে কোনো মানে ইয়ে নেই, মূল্য কোনো নেই। ভ্যালু নেই। একটা প্রাণ না, গেল, দুটো গেল, আর ঠিক আছে ইনকোয়ারি চলছে, আপনি যেটা inquiry বললেন চলছে। এই যে ধরুন হ্যাঁ। এই মেয়েটির ঘটনার পরে হুম। যেটা আমাকে সবচাইতে খারাপ লাগে সেটা হচ্ছে বেচারার বাবা মা, দে আর রানিং ফ্রম পিলার টু পোস্ট, এবং কোনো জায়গা থেকে একটা কোনো সদর্থক হেল্প পাচ্ছে, বা যারা হেল্প করার চেষ্টা করছেন তাদেরও লিমিটেশন আছে, তারাও বিয়ন্ড এ পয়েন্ট কিছু করতে পারবেন না। সুপ্রিম কোর্টে সুপারভিশনে মামলা চলছে, কারোর বাবার ক্ষমতা নেই কিছু করতে পারে। হাইকোর্ট থেকে চন্দ্রচূড় সুমোটো নিয়ে নিল, এখন বোঝা যাচ্ছে রেট্রোস্পেক্টিভলি উইথ এ পারপাস। কিন্তু সঞ্জীব খান্না আবার 3 মাস টাইম দিয়ে দিলেন ফর দ্য নেক্সট হিয়ারিং, এবং ওই হিয়ারিং গুলো এত বোরিং হচ্ছে যেগুলোতে কিছু হচ্ছে না। এই দুটো কথা বলছে, ও দুটো কথা বলছে, তারপরে নেক্সট ডেট দিয়ে দিচ্ছে। এখন আরজি কর, যেমন এখানে আমার বন্ধু আছেন গৌতম, তিনি তার মায়ের কারণে সেদিন সকাল থেকে ছিলেন, মায়ের কারণে অ্যাজ এ পেশেন্ট পার্টি। হি কুড স্মেল দ্য র্যাট দ্যাট সামথিং অড ইজ হ্যাপেনিং, এবং যেভাবে অভিজিৎ এলো দৌড়ে উপরে চলে গেল, সো হি স্মেলড এ র্যাট অ্যান্ড হি ওয়াজ টোল্ড আউন্টিং নাম্বার অফ টাইমস যে এটা হচ্ছে সুইসাইড 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 সুইসাইড। ঠিক আছে, ওর বাড়ি থেকে বলে আনা হলো যে প্রথমে বললো খুব গুরুতর অসুস্থ, তারপর সুইসাইড। আমি সেসব বলছি না, আমি বলছি দেখুন, আমি তো ডাক্তার নই, হাসপাতালের অত অন্দরমহল জানি না, কিন্তু আমরা যখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলাম, মেডিকেল কলেজে প্রায় আড্ডা দিতে যেতাম। মেডিকেল কলেজ ইজ লাইক এ বেহমত, ঠিক আছে। এবং আমার মাকে 2-3 বার আমাকে ভর্তি করাতে হয়েছে এই সময়। 24/7 human beings are active there. That is the sign of a hospital. There cannot be a secluded place যেখানে you can commit, hide and then tamper. এই যে এতগুলো প্রসেস, এতগুলো লোককে বাজারে নামিয়ে করা হলো, দুটো লোকেরও সাহস হলো না গিয়ে বলতে যে আমি নিজের চোখে দেখেছি। তাহলে এই ছাত্রগুলো এত আন্দোলন করে, এত ফুটেজ খাচ্ছে, হ্যাঁ, এদের নাম হয়ে গেছে একটা সব সেলিব্রিটি রেবেল, তো হোয়াট দ্য হেল ওয়ার দে ডুইং? না দেখুন, কেউ যদি নিজের চোখে না দেখে তাহলে তো জোর করে বলতে পারে না। আমি দেখেছি, বাট যেটা আমার খুবই মানে আনফর্চুনেট লাগলো কি, আমার একটা ইনস্টিটিউশনে আমার প্রেমিসেসের মধ্যে যদি এরকম নারকীয় ঘটনা হয়, তো আমি চাইবো কি ইমিডিয়েট অ্যাকশন হোক, যেই হোক। মানে আমার স্টুডেন্ট ছিল, আমার কলেজেরই ছিল, বাট ডে ওয়ান থেকে এটাকে আর মানে তথ্য প্রমাণ লোপাট বলুন, এই জিনিসটাকে পুরো সাপ্রেস করা। এবার এটার পেছনে মাস্টার মাইন্ড ডক্টর সন্দীপ ঘোষ ছিল, যাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু পরে সে বেল পেয়ে গেল এই কেসে। তো এইটা না, এটা একটা রহস্য, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জিনিস উঠছে। এবার এটা কিভাবে রিজলভ হবে সেটা আমারও মাথা আসছে না, তার কারণ যখন প্রথমে বলা হলো কি ঠিক আছে এটা সুসাইড না, এটা রেপ আছে বা মার্ডার আছে, তারপরে সিএফএসএল রিপোর্ট যখন বের হলো তখন বললো যেখানে ঘটনাটা হচ্ছে ওটা ক্রাইম সিন, এটা হয়েছে অন্য জায়গায়, তার কারণ স্ট্রাগল বা এ করার কোনো অথচ তার আগে ক্রাইম সিন বলে সবকিছু হয়ে গেছে। তারপরে যখন ডিএনএ রিপোর্ট রিভিল হলো, তো ডিএনএ রিপোর্ট আলাদা বলছে। তো এখন এইটা মানে কিছু বলা মুশকিল আছে, বাট এটাও প্রমাণ হয়েছে কি সঞ্জয় রায় বায়োলজিক্যাল মানে এভিডেন্সেস গুলো ম্যাচ করেছে, ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে, তো ওকে প্রাইম অ্যাকিউজড যেটা হচ্ছে এ করা যাচ্ছে সেই অবধি ঠিক আছে, বলা হয়নি। এর পরে যে যা জিনিস আছে সেটা পুরোপুরি ইনভেস্টিগেশন অথরিটি
এবং কোর্টিংয়ে। সেখানে আমি ব্যক্তিগত নিজের পেট থেকে তো কিছু মতামত দিতে পারি না। যেটা মিডিয়া বা বিভিন্ন মারফতে আমি দেখেছি, শুনেছি কি হ্যাঁ সিএফএল রিপোর্ট এটা বলছে, ডিএনএ রিপোর্ট এটা বলছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবার তথ্য প্রমাণ লোপাটের জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম কি যারা জড়িত তারা শাস্তি পাবে। তার কারণ সেই যা সেকশন আছে বিএনএস সেকশন, যেটা তথ্য প্রমাণ লোপাট, সেটা হচ্ছে পানিশেবল, কি যাতে শাস্তি পাবে। তো মনের মধ্যে একটা আশা ছিল, কিন্তু যখন ওরা বেল পেলো তাহলে সেই আশাটাও ভেঙে গেল। তো এখন মানে আমিও 18 তারিখে ওয়েট করছি, এবং তার আগে কিছু 18 তারিখ কি আছে? 18 তারিখে এটা আছে না, রায় আছে ওই কেসটা। হ্যাঁ, রায় তো কি হবে, ওকে মৃত্যুদণ্ড দেবেই হবে। এবার তার আগে কিছু আমাদের পক্ষেও বলা মুশকিল আছে। হ্যাঁ, আরো যদি কেউ লোক ধরা পড়তো ডিএনএ এর হেল্প নিয়ে, তাতে আমরা খুশি হতাম কি অভয়া রায় পেল, না, কিন্তু অভয়া বিচার কিন্তু পেল। এই ব্যাপারে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো, প্রথম দিন বলবে অপরাধী সাব্যস্ত, তারপরে সেন্টেন্স বলবে আরেকদিন। ধরে নিলাম ওকে ওয়ার্ডস কামিং টু ওয়ার্ডস, ওকে ফাঁসি হয়ে গেল। বাট তার মানে কি এই যে ধর্ষণ খুনের কাণ্ডে ইনভেস্টিগেশনের কার্টেন ড্র করা হয়ে গেল? তা তো নয়। আপনার প্রশ্নগুলো খুব জাস্টিফাই আছে, কিন্তু আপনার এই প্রশ্নের আমার কাছে উত্তর নেই। এটা তো হতে পারে না। সেইটা জেসিকা লালের কেস ওয়াজ রিওপেন 10 years later, এবং দ্যাট ইজ বিকজ অফ এই মিডিয়া ক্ষেত্রে প্রেশার। যেটা অসুবিধা হয়েছে, অনেক কেস রিওপেন হয়েছে এবং জাস্টিস পাওয়া গেছে। এই কেসে যেটা অসুবিধা হয়েছে, বডি তো অ্যাভেলেবল ছিল না, যার জন্য সেম ডে বডি বার্নিং ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, বডিটা যদি প্রিজার্ভ করা যেত, সেটা আবার যদি রিপোস্টমর্টম করা হতো, তখন একটা কিছু ক্লিউ পাওয়ার সম্ভাবনা ছিল। দেখুন, যা হয়নি এবার তা সেটা নিয়ে তো বিলাপ করে লাভ নেই। এবার না অনেকগুলো জিনিস আছে যেটা আপনাকে মানে এটা প্রমাণ হচ্ছে, কিন্তু এর এগেনস্টে কিছু ব্যবস্থা হচ্ছে না। কেন? ক্রাইম সিনে এত লোক চলে যাওয়া, যাতে মানে করে দেওয়া ক্রাইম সিনকে কোনো রকম, তারপরে ওয়াল ভেঙে দেওয়া, তারপরে ভ্যান্ডালিজম হওয়া। তো এগুলো অনেক সব রহস্যই থেকে গেল। এই রহস্য থেকে আর মানে পর্দা উঠলো না। আমরা ভেবেছিলাম কি ঠিক আছে, এই রহস্যগুলো খুলবে, কারা ভ্যান্ডালিজম করলো তারাও অ্যারেস্টেড হয়নি, ক্রাইম সিনে এত লোক কি করছিল সেটাও জানা যায়নি, সেই বাড়িটা কেন ভাঙা হলো, দেখা গেল কি সেটাই নাকি ক্রাইম সিন ছিল যেটাকে ডেমোলিশ করে উড়িয়ে দিল, সেটাও। তো এটা মানে উম, আমি তো খুব মানে এইটা নিয়ে খুব চিন্তায় আছি কি আগামী দিন যদি এরকম হয় ঘটনা, তাহলে কি হবে, মানে কোন জায়গায় আমরা তাহলে মানে ধরুন, আমি আই এম সামিং আপ, যেখান থেকে আপনি যুদ্ধটা শুরু করেছিলেন আর আজকে তার পরিণতি যে আজকের ডেট অব্দি যতটুকু দেখলেন, আপনার ওপিনিয়নটা কি? মানে ইফ আই আস্ক ইউ, দেখুন, সে অন এ স্কেল অফ 10, আমার আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কতটা? আমার দুটো ওপিনিয়ন আছে। ফার্স্ট আছে, যেহেতু আমি এই দেশের নাগরিক এবং আমি অফিসার, তো আমি কোর্ট এবং কোর্টের রায় সবারই আমি রেসপেক্ট করি, এবং রায় হলে হ্যাঁ আমি ওয়েলকাম করব, জনগণ ওয়েলকাম করবে, সবাই করবে। এবার হচ্ছে ওর মা বাবা একটা কেস করেছে, তো এইটা কেস ওনাদের জায়গায় যদি আমি হতাম তো আমিও যেতাম। তার কারণ এটা আমার তো সবকিছু চলে গেল, মানে আমার কাছে হারানো আর কিছু নেই। খুব বেশি হারালে আমি প্রাণ হারাবো আমার, তো চলে গেল। তো ওরা যে লড়ছে সেটাও জাস্টিফাইড, এবার লড়া উচিত। হ্যাঁ, না ওদেরও পাওয়া উচিত, এবং আমি বলবো এটাকে সবাইকে ইনক্লুডিং মানে যারা ল থেকে অ্যাসোসিয়েটেড, একটু চিন্তা ভাবনা করা উচিত। এটাও ঠিক কি ল বিলিভ করে মানে এভিডেন্স এভিডেন্স যতক্ষণ না আপনার কাছে অ্যাভেলেবল থাকবে আপনি তো কিছু বলতে পারবেন না। তো একটা ভালো আশা করছি, এবং জনগণরা সবাই আশা করছে কি অভয়া মানে ন্যায় পাবে। আমিও আশা করছি এবং ওদের মা বাবাও ন্যায় পায়। না, লোকে আর আবার আসার এখানে সঙ্গে এটাও স্যাটিসফ্যাকশনের কোনো প্রশ্নই হচ্ছে না, বিকজ এর কোনো উত্তর আমার কাছে এখন নেই। না, কিন্তু একটা জিনিস মানুষের মনে ধীরে ধীরে বদ্ধমূল হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বিড়ম্বনায় পড়ুক, এটা দিল্লির সরকার চায় না। এবং তারই লেটেস্ট
এক্সাম্পল হচ্ছে আরজি কর। ডু ইউ বিলিভ ইন ইট অর নট? No, I don't. সেটা কেন? আপনি সরকারি চাকরি করেন বলে? না, সেটা তো আমি যেই জিনিস প্রমাণ করতে পারছি না, এবং পৃথিবীতে সবকিছু প্রমাণ হয়, সার্কামস্ট্যান্সিয়াল ব্যাপারও থাকে। আর কিছু জিনিস হচ্ছে কি, কিছু থিওরিটিক্যাল কথা বলা অন ক্যামেরা কথা বলা যায় না। এবার আলোচনার বলুন। মধ্যে আলোচনার That is মধ্যে all অনেক right. কিছু বলা যায়, কিন্তু হ্যাঁ। অন ক্যামেরা যখন আমি বলছি আমাকে আচ্ছা, আমি এটাও- ক্যামেরাটা অফ করে না, পরে একদিন এটাও শুনবো। আমাকে ভাবতে হবে কি আমাকে যা বলতে হবে রেসপন্সিবিলিটি নিয়ে বলতে হবে। হ্যাঁ। তো যেই কথা আমি আগে বলেছি, যেগুলো কথা প্রমাণ হয়েছে, আর এটাতে আমি এটাই আমার কথাগুলো বলে আর শেষ করতে চাইবো কি অভয়া যাতে বিচার পায়, ন্যায় পায়, এবার ওর মা বাবা ন্যায় পায়, আমরাও ন্যায় পাই। আর যখন আমরা এই আন্দোলন বা এজিটেশন শুরু করেছিলাম, কেন শুরু করেছিলাম? যাতে আর একটা অভয়া না হয়। কিন্তু তারপরেও আপনি জানেন কি এরকম একটা ঘটনা হয়েছে, পরপর দুটো ঘটনা হলো, ঠিক আছে, মানে আমাদের বাংলার মধ্যে। তো এই ঘটনা না আমাদেরকে খুব লজ্জিত করে, খুব লজ্জিত করে, আমাদের মাথা নিচু করা হয়। তো এটাতে বাঙালির লজ্জাবোধ বড্ড মানে কমে গেছে। যত মানে যে যারা ডিপার্টমেন্ট আছেন, আমি হাত জোড় করে তাদের অনুরোধ করব কি তারা আরো যদি অ্যাক্টিভ হন, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। আর বিভিন্ন রকম মানে পলিসি কি যাতে যদি মানে সন্ধ্যেবেলা বা আইসোলেট জায়গা আছে বা বাস স্ট্যান্ড আছে বা এরকম জায়গায় এগুলোকে মানে সার্ভিলেন্স করা হয়, কিছু ম্যান পাওয়ার বাড়িয়ে, কিছু ক্যামেরা বাড়িয়ে, কিছু সিকিউরিটি। অনেক জায়গায় দেখবেন এখনো অন্ধকার থাকে বাস স্ট্যান্ডের দিকে। তো এগুলো একটু উদ্যোগ নিয়ে যাতে না হয়। আর যদি সেরকম মানে কোনো এরকম হয় কি হ্যাঁ এই জায়গাটা, এই স্পটটা এইসব ক্রাইম এইসব হতে পারে, পসিবিলিটিস আছে, তাহলে সেই সব স্পট গুলোকে খুব হাইলি মানে ভিজিলেন্সে রাখা উচিত। এটা বলে আমার এটা Okay. শেষ করবো। Thank আপনার you. অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাকে আমি ডাকবো, কেননা আছে। এই দিস সাগা উইল কন্টিনিউ, হুম। এবং আমাদের মাঝে মাঝেই এই আর এটা কিছু স্টক ছবি টবি নেওয়ার আছে কি? হুম। এই